এমন একটা আলোকোজ্জ্বল শহর যেখানে আজও বন্দী হয়ে ছটপট করছে কোনো অভিশপ্ত ইচ্ছা। শোনা যায় সেই জীবিত শহরে নাকি মৃতদের বাসভূমি। দিনের আলোয় মানুষের কোলাহলে যে বিশ্বাস জাগায়, সেটাই রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর নিস্তব্ধতার সৃষ্টি করে অভিশপ্ত কেন হয়ে যায়? কি এমন অনুভূতি হয় যার জন্য সূর্যাস্তের পর কাউকে সেখানে যেতে দেওয়া হয় না? ভূত প্রেত কি সত্যিই হয়, নাকি এই সবই হলো আমাদের একটা ভুল ধারণা? কেউ কেউ ভ্রম বলে উড়িয়ে দেয়, কেউ কেউ সত্য বলে মেনে নেয়। বছরকে বছর চলে যায়, কিন্তু এমন কিছু প্রশ্ন থেকে যায় যার সঠিক উত্তর পাওয়া যায় না। এমনই এক জায়গা হলো রাজস্থানের আলোয়ার জেলার গোলকবাস গ্রামের ভানগড় দুর্গ। দিল্লি থেকে জয়পুরের দিকে 3 ঘন্টার দূরত্বে আরাবল্লীর কোলে অবস্থিত এই দুর্গটি ভারতের সব থেকে রহস্যময় ও ভৌতিক জায়গার মধ্যে একটি। ভানগড় যাওয়ার পথ স্যারিস্কা ব্যাঘ্র প্রকল্প হয়ে যেতে হয় বলে সেখানকার চারিধারের দৃশ্য বড়ই অদ্ভুত। এই দুর্গে 5টা দুয়ার আছে। তার মধ্যে যে মুখ্য দুয়ার আছে সেখানে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে সতর্কবার্তা স্বরূপ একটা বোর্ডে লেখা হয়েছে, সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত ভানগড় দুর্গে যে কোনো মানুষের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করলে অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ পর্যন্ত এই দুর্গে সূর্যাস্তের পর যারাই গেছে তারা আর কোনো দিন ফিরে আসেনি। এখনো এই দুর্গে কান পাতলে শোনা যায় তলোয়ারের শব্দ, মানুষের কাতর চিৎকার, এমনকি দুর্গের ভিতরের ঘরগুলোর মধ্যে থেকে মহিলাদের কান্নার ও চুরির শব্দ শোনা যায়। দুর্গের পিছনে একটা লোহার ছোট্ট দরজা আছে। এই দরজার কাছে বেশ কিছুটা জায়গা বড়ই অন্ধকার। সেখানে দাঁড়ালে শোনা যায় কারোর কথা বলার শব্দ, আর নাকে আসে এক তীব্র পচা দুর্গন্ধ। দুর্গের ভিতরে প্রবেশ করলে প্রথমে জোহরি বাজার চোখে পড়ে। শোনা যায় এক তান্ত্রিকের অভিশাপে সেই বাজার সমেত পুরো ভানগড় দুর্গ ধ্বংস হয়ে গিয়েছিল। ভেঙে পড়েছিল সমস্ত বাড়ির ছাদ। এছাড়া এখানে অনেকগুলো মন্দির আছে, যেমন সোমেশ্বর, গোপীনাথ, মঙ্গলা দেবীর মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির। একটা সময় ছিল যখন দিনের আলোয় মন্দিরে মন্দিরে বাজত ঘণ্টার ধ্বনি, আর সন্ধে নামলেই নর্তকীদের ঘুঙুরের শব্দে চারিধারের পরিবেশ মুখরিত হয়ে উঠত। কিন্তু এখন বেশিরভাগ মন্দিরে কোনো মূর্তি নেই। শোনা যায় রাতের অন্ধকারে কোনো কোনো তান্ত্রিক এইসব মন্দিরে এসে তন্ত্র সাধনা করে। চলুন তাহলে শুনে নেওয়া যাক এই অভিশপ্ত ভানগড় দুর্গের পিছনে থাকা সত্য কাহিনীগুলো বলছি এই কারণে, নির্দিষ্ট কোনো একটা কারণ কিন্তু এখানে নেই। রহস্য চাদরের পরতে পরতে আছে একাধিক কাহিনী। ইতিহাস অনুযায়ী 1773 সালে ভানগড় দুর্গ নির্মাণের জন্য কচ্ছের রাজা ভাগবন্ত সিং নিজের ছোট ছেলে মাধব সিং এর জন্য শুরু করেন। সেই সময় মাধব সিং এর দাদা মান সিং সম্রাট আকবরের সেনাপতি পদে কর্মরত ছিলেন। মাধব সিং এর পর 3টে জেনারেশন এই ভানগড় দুর্গে শাসন করে। মাধব সিং এর পর আসে ছত্র সিং, আর ছত্র সিং এর পর শাসন করতে আসেন আজব সিং। আজব সিং এর পর সুযোগ আসে তার বোন রানী রত্নাবতীর। শোনা যায় রানী রত্নাবতী খুব সুন্দরী ছিলেন। তার রূপের চর্চা সেই সময় সারা জগতে ছড়িয়ে পড়েছিল। যখন তিনার বয়স 18 বছর হয় তখন দেশের বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তখন এই নগরেই বাস করত সিন্ধিয়া নামে এক তান্ত্রিক। জনশ্রুতি এটাই যে এই তান্ত্রিক সিন্ধিয়া রানী রত্নাবতীর প্রেমে পড়েছিল।
সে চেয়েছিল রানী রত্নাবতীকে বিয়ে করতে, কিন্তু একজন তান্ত্রিক হয়ে রাজার কন্যাকে বিয়ে করার ইচ্ছা যে তার কোনোদিনই পূর্ণ হবে না তা তিনি জানতেন। তখন সেই তান্ত্রিক এক ষড়যন্ত্র করে। রানী রত্নাবতী প্রতিদিন দুর্গের ভিতরে স্নান করতে যাওয়ার সময় মাথার চুলে সুগন্ধি তেল দিতেন। তাই একদিন রত্নাবতীর আদেশ পেয়ে তার দাসী জহুরি বাজারে যায় সুগন্ধি তেল কিনতে। আর সেই বাজারে রানীর দাসীকে ঘুরে বেড়াতে দেখে সেই সিন্ধিয়া তান্ত্রিক জানতে চায় কেন সে নিজের কাজ ফেলে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তখন দাসী জানায় যে সে রানীর আদেশে তেল কিনতে বাজারে এসেছে। এই কথা শুনে তক্ষুনি তান্ত্রিক সকলের দৃষ্টি এড়িয়ে রানীর জন্য কেনা তেলে কালা জাদু করে দেয়। সেই কালা জাদু এতটাই ভয়ঙ্কর যে রানী এই তেল মাথার চুলে একবার দিলেই সে তান্ত্রিকের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাবে। দাসী যখন সেই তেল নিয়ে রানীর কাছে পৌঁছায়, রানী রত্নাবতী তেলের পাত্র হাতে নিতেই দেখেন পাত্রের মধ্যে তেল অবিরাম ধারায় পাক খেয়ে ঘুরে চলেছে। তখনই সে বুঝে যায় এই তেলে কেউ কালা জাদু করেছে। সঙ্গে সঙ্গে রানী সেই দাসীকে ডেকে এনে তেলের পাত্রটি দেখিয়ে জানতে চান তেল কেন পাক খেয়ে ঘুরছে। এই কথায় দাসী বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, সে কিছুই করেনি। তবে তার সাথে যে তান্ত্রিক সিন্ধিয়ার দেখা হয়েছিল সে কথা সে রানীকে জানায়। সব শুনে রানী রত্নাবতী সেই তেলের পাত্র আছড়ে ফেলেন দূরের পাথরে। এরপর সেই পাথর গড়িয়ে যেতে লাগে সেই তান্ত্রিকের উদ্দেশ্যে। একসময় পাথর পিষে ফেলে সেই সিন্ধিয়া তান্ত্রিককে, কিন্তু তান্ত্রিক মৃত্যুর আগে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায় যে ভানগড় দুর্গ ধ্বংস হয়ে যাবে। আর মৃত্যুর পরেও ভানগড়বাসীদের আত্মা কোনো দিনই এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। যুগ যুগ ধরে এই সকল অতৃপ্ত প্রেতাত্মা বন্দী হয়ে ছটপট করে ফিরবে এই অভিশপ্ত ভানগড় দুর্গে। এরই কিছুদিন পর ভানগড় ও আজবগড়ের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ভানগড় ও আজবগড় ধ্বংস হয়ে ধুলোয় মিশে যায় আর রানী রত্নাবতীর মৃত্যু হয়। এই কাহিনীর পাশাপাশি আরও একটা কাহিনী প্রচলিত আছে। যখন রাজা বাগবান সিং এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিলেন তখন সেখানে কাছেই একটা পাহাড়ে গুরু বালুনাথ তপস্যা করতেন। তাই সেই জায়গাটা গুরু বালুনাথের তপস্যার ভূমি নামেই পরিচিত ছিল। রাজা গুরু বালুনাথের কাছে অনুমতি চাইলেন দুর্গ বানানোর জন্য। প্রথমে গুরু বালুনাথ দুর্গ বানাতে বাধা দেন, কিন্তু পরে তিনি অনুমতি দিলেন একটা শর্তে। শর্তটা হলো এই যে যদি কোনোভাবে দুর্গ বা দুর্গ লাগোয়া বাড়ির ছায়া তিনার তপবনের উপর এসে পড়ে তাহলে সম্পূর্ণ ভানগড় দুর্গ ধ্বংস হয়ে যাবে আর বিনাশ হবে সেখানকার বসবাসকারী সকল মানুষের। গুরু বালুনাথের কথায় গুরুত্ব দিয়ে রাজা কথা দিয়েছিলেন দুর্গ সেভাবেই নির্মিত হবে। কিন্তু আজব সিং এর শাসনকালে এই ভুলটা হয়ে গেল। রাজা আজব সিং সিদ্ধান্ত নিলেন ভানগড় দুর্গের উচ্চতা তিনি আরও বাড়াবেন। সেই মতন বেড়ে উঠল ভানগড় দুর্গের উচ্চতা। আর দিনের একটা নির্দিষ্ট সময়ে দুর্গের ছায়া ঢেকে দিল গুরু বালুনাথের তপভূমিকে। সঙ্গে সঙ্গে উনার কঠোর অভিশাপ ফলে গেল। এক রাতের মধ্যে ভেঙে পড়ল সকল বাড়ির ছাদ, ধ্বংস হয়ে গেল গোটা এলাকার মানুষজন। কখনো কেউ যদি সূর্যাস্তের পর ওই দুর্গে যাওয়ার চেষ্টা করে তাহলে ওই দুর্গবাসীদের অভিশপ্ত অতৃপ্ত প্রেতাত্মা মনে করে সেই তান্ত্রিকের আত্মা চলে এসেছে, তাই তখন তারা জেগে ওঠে আর সেই ব্যক্তিকে মারতে নানা রকম পথ খোঁজে। এই কথার সত্যতা বিচার করতে অনেকেই সেখানে রাতের বেলায় গেছে আর তাদের সাথে ঘটেছে নানান রকম ভৌতিক কাণ্ড। এই কারণে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সূর্যাস্তের পর ভানগড় দুর্গে পা রাখলে জায়গাটা অন্যভাবে চেনা যায়। হঠাৎ করে বাতাসের গতিবেগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার তাপমাত্রারও পরিবর্তন হয়। রাতের অন্ধকারে এদিক ওদিকে ছুটে বেড়ায় বন্য জন্তু জানোয়ার।
ঘড়ির কাঁটা রাত 12টায় পা রাখলেই মনে হয় কেউ পিছু পিছু হেঁটে আসছে, কিন্তু ঘাড় ঘোরালে বাতাসের সনসনানিটুকু ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কখনো কখনো দুর্গের কোনো পাথুরে দেওয়ালে চলমান ছায়ামূর্তিকেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানিয়েছে গভীর রাতে দুর্গের কোনো এক জানালা দিয়ে একটি মেয়েকে উঁকি দিতে। এইসব কথার সত্যতা বিচার করার আগে আমি আপনাদের বৈজ্ঞানিক কিছু পরীক্ষার তথ্যও দিয়ে রাখি। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে যে ভানগার দুর্গে অনেক নেগেটিভ এনার্জি আছে, আর এই নেগেটিভ এনার্জি বেশি মাত্রায় আছে রানী রত্নাবতীর কক্ষে। কিন্তু তারা ভূত প্রেতের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। বৈজ্ঞানিকরা মনে করেন রানী রত্নাবতীর কক্ষের নিচে জলের প্রবাহ থাকার কারণে সেখানে এত বেশি নেগেটিভ এনার্জি পাওয়া যায়। সব দিক বিচার করে দেখলে এটাই বলবো যে সরকারি নিয়ম ভেঙে অ্যাডভেঞ্চারের নেশায় সূর্যাস্তের পর দুর্গে প্রবেশ করবেন না। কারণ কেউ যখন কোনো ভৌতিক স্থান নিয়ে কিছু বলেন তখন সেখানে কোনো না কোনো অনুভূতি তো জড়িয়ে থাকেই। তাই আপনারা এই সব বিষয় থেকে নিজেকে দূরে রাখুন।